দেখ, তো এইখানে যেটা বলছে সেটা হচ্ছে তো টিম্বার। তো তোদের এর আগে যা যা চ্যাপ্টারগুলো করেছি এরপরে তোদের সিলেবাসে যেটা রয়েছে সেটা হচ্ছে টিম্বার। তো টিম্বার অ্যাকচুয়ালি কী জিনিস, টিম্বার আসছে কোথা থেকে? টিম্বার আসছে তোর উড থেকে। মানে আমাদের যে গাছ, বড় বড় যে গাছগুলো, সেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে টিম্বার। তার মানেটা কি, মানে ওইটাকে আমরা উড বলছি, কিন্তু ওইটাকে যখন অ্যাজ এ বিল্ডিং মেটেরিয়াল যখন আমরা কনস্ট্রাকশনে যখন আমরা ওটাকে কাজে লাগাচ্ছি তখন ওইটাকে বলা হচ্ছে টিম্বার। তো টিম্বার আজ থেকে ইউজ হচ্ছে না। টিম্বার হচ্ছে সব থেকে ওল্ডেস্টের মধ্যে হচ্ছে একটা মেটেরিয়াল যেটা কনস্ট্রাকশনের জন্য আমরা ব্যবহার করে থাকি। যেরকম আগেকার দিনে কি হতো, গাছপালার যে অংশ, যে ব্রাঞ্চ, যে শাখা প্রশাখা, যেটা হয়তো ভেঙে পড়ে যেত, কিংবা ঝড়ে গাছটা পড়ে গেল, কিংবা কোনো ডালপালা ভেঙে গেল, কিংবা হয়তো কোনো কেউ গাছ কাটলো, তো সেগুলো দিয়ে পরে আগেকার দিনে মানুষরা কী করতো, ওইটার সাহায্যে শেল্টার বানাতো। তারপরে আস্তে আস্তে সভ্যতার মধ্যে আস্তে আস্তে সিভিলাইজড হতে হতে তারপরে সে কাঠটাকে দিয়ে আরও অন্যরকম কিছু কারুকার্য হতে শুরু হলো। তো অনেক আগে থেকে, মানে হিস্ট্রি টাইমসের আগে থেকে, মানে ফ্রম দ্য প্রি হিস্টোরিক টাইম থেকে এখন অবধি টিল ডেট, টিম্বারকে আমরা বিল্ডিং কনস্ট্রাকশন, ব্রিজ কনস্ট্রাকশনের জন্য বিভিন্ন রকমভাবে আমরা ব্যবহার করে থাকি। ইভেন কি এগুলো আগেকার দিনে টানেলেও ব্যবহার করা হতো। এখনকার দিনেও অনেক দেশে যেগুলো, মানে ধরুন কিছু কিছু টানেল রয়েছে, যে টানেলগুলো হয়তো সবাই খোঁজ জানে না, মানে কিছু হয়তো ইলিগাল টাইপ, সেখানেও আমরা টিম্বার কিছু ব্যবহার করে থাকি ওপরের মাটিটাকে সাপোর্ট দেওয়ার জন্য। তাছাড়া আমরা যে তোর বিল্ডিং যখন বানানো হয় তখন কাস্টিং করার সময় তো নিচে থেকে আমরা কি করি, আমরা টিম্বার দিই। তো অনেক রকম কিছু ব্রিজের ক্ষেত্রেও টিম্বার ব্যবহার করা হয়ে থাকে। যেরকম আগেকার দিনে, ইভেন কি এখনকার দিনেও এরকম অনেক অনেক রিমোট জায়গা আছে যেসব জায়গাতে এখন অবধি মানে কংক্রিটের ব্রিজ কিংবা স্টিলের কোনো ব্রিজ নেই, সেখানে এখন অবধি সে টিম্বারের ব্রিজই কিন্তু ইউজ করা হয়, কাঠ। তো এটা হচ্ছে তার এখানে ছবিটা দিয়েছে, যে গাছগুলো কাটা হয়েছে সে লগগুলো এখানে পড়ে রয়েছে, তারপরে সেগুলোকে ব্যবহার করা হয়। তো টিম্বারে কিছু কিছু গুণ রয়েছে, সে কোয়ালিটিগুলো কী বলছে, এটা হচ্ছে একটা প্রাকৃতিক একটা মেটেরিয়াল, ন্যাচারাল, আর একটা রিনিউয়েবল রিসোর্স, মানে এটাকে পুনরায় আমরা ব্যবহার করতে পারছি। তো কীভাবে, উইথ প্রপার প্ল্যানিং, ট্রিজ ক্যান বি ইন এক্সস্টেবল সোর্স অফ কনস্ট্রাকশন মেটেরিয়াল। এক্সস্টেবল মানে কি, যেটাকে আমরা হয়তো পুড়ি ফেললাম। তো ট্রি যে মেটেরিয়ালটা, মানে যেখান থেকে আমরা টিম্বারটা পাচ্ছি, সেটাকে আমরা অনেক রকম সোর্স হিসাবে সেটা কনস্ট্রাকশনের জন্য আমরা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে কোনো কিছু অসুবিধা কিছু নেই। তো ইঞ্জিনিয়ারিং প্রপার্টিজ এর মধ্যে স্যাটিসফ্যাক্টরিভাবে পাওয়া গেছে বলেই সেটাকে ব্যবহার করা হয়। তো আগেকার দিনে যখন তোরা কংক্রিট কিংবা স্টিল ছিল না, তো তখন এই কাঠ ব্যবহার করে করেই আমাদের ওটা বিমের কাজ করতো। ইভেন কি কোনো কোনো জায়গাতে তোর স্টিলের জায়গায় অনেক সময়তে ব্যাম্বুও ব্যবহার করা হতো ইন কেস অফ কংক্রিট। এটা আবার তোর প্রপারভাবে যদি এটা সিজনিং করা হয়ে থাকে, তাহলে এটা আমার একটা আপ টু কিছু টেম্পারেচার অবধি এটা তোর ফায়ার রেজিস্ট্যান্স, মানে আগুনকে এটা সে রোধ করতে পারবে। কিন্তু এখানে কি হয় বলছে, স্টিলকে যখন আমরা গরম করছি তখন এটা কি হয়, স্টিল অন হিটিং যখন হিট করি তখন এটা কি হয়, নরম সফট, মানে সফট হয়ে যায়। কিন্তু টিম্বারে কি হয়, অ্যাজ এ স্ট্রাকচারাল মেম্বার, এর হিটটা কি করে ভেতর থেকে ভেতর অবধি একটা স্লো রেটে সে পাস করতে থাকে। আর ইনারের যে একদম ইনারের যে আনবার্ন যে পার্টটা টিম্বারের, টিম্বার বিম, যখন টিম্বারটাকে আমরা অ্যাজ এ বিম হিসেবে যখন ইউজ করছি, তখন ওটা পুরোপুরি এর মানে যে হিট, সেই হিটের কন্ট্যাক্টে আসে না। সেই জন্য কী হয়, যেহেতু কন্ট্যাক্টে আসতে পারে না, সেই জন্য এটা কোলাপস হয় না, কোলাপস হওয়ার কোনো চান্স থাকে না। যদি এটা টিম্বারটাকে ঠিক মতনভাবে যদি আমরা ডিজাইনিং করে থাকি, তবে যদি টিম্বারটাকে ঠিকভাবে যদি আমরা ডিজাইনিং করে না থাকি, তাহলে কিন্তু এটা সম্ভব নয়। মানে আমরা অ্যাজ এ বিল্ডিং মেটেরিয়াল হিসেবে যখন ইউজ করছি, তাহলে টিম্বারটাকে আমরা সেইভাবে সিজনিং করবো, টিম্বারটাকে সেইভাবে ব্যবহার করব, তবে এটা স্টিলের থেকে আমার ঠিক মতন, মানে স্টিলের থেকেও ভালো এটা আমার কাজ করবে, তা নয়তো কিন্তু এটা হবে না। আর একটা সুবিধা কি, যে এটা কিন্তু খুবই আমার ইজিলি ওয়ার্কেবল, এটাকে আমরা যে কোনো কনভিনিয়েন্ট শেপে এটাকে আমরা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে খুবই লং লাস্টিং, এটা খুব ডিউরেবল। যদি এটাকে ঠিক মতন কেয়ার আর সাবধানতা নিয়ে কাজ করা যায়, তাহলে কি, এখনকার দিনে এরকমও কিছু কিছু বিল্ডিং দেখা গেছে যেখানে টিম্বার এখন অবধি রয়েছে। তার মানে কি বলছে টিম্বার পার্টস ক্যান স্টে ফেথফুলি ফর সেঞ্চুরি, মানে শতাব্দী পর শতাব্দী পেরিয়ে যাবে, কিন্তু টিম্বারের আমার কোনো কিছু প্রবলেম, আমার কিছু আসবে না। তার মানে কি, এটা হচ্ছে আমার লং লাস্টিং।
দেখ এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রোথ অফ উড, তার আগে ছিল তো টিম্বারের কোয়ালিটি, সেটা বললাম। তো গ্রোথ অফ উড জিনিসটা এখানে যে গাছটা তো আমার বাড়ছে, তো ওখান থেকে আমরা কাঠ পাচ্ছি যেটাকে উড বলছি। তো বলছে দেয়ার আর টু ওয়েজ ইন হুইচ ট্রিজ গ্রো আপ, দুভাবে গাছ কিন্তু বেড়ে ওঠে, যেটা পরীক্ষা করে পাওয়া গেছে। একটাকে বলা হচ্ছে এন্ডোজেনাস গ্রোথ, আর একটা নাম হচ্ছে আমার এক্সোজেনাস গ্রোথ। তো এন্ডোজেনাস গ্রোথ যেটা, সেখানে হচ্ছে এ প্ল্যান্ট গ্রোস বাই অ্যাডিশন অফ নিউ সেলস অনলি অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রিভিয়াস ইয়ার্স প্ল্যান্ট হাইট। তো এন্ডোজেনাস গ্রোথটা কি বলছে, একটা গাছ যখন বাড়ছে, প্ল্যান্ট গ্রোস বাই অ্যাডিশন অফ নিউ সেল, মানে কি নতুন নতুন কোষ তার মধ্যে কিন্তু যোগ হচ্ছে, অনলি অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রিভিয়াস ইয়ার্স প্ল্যান্ট হাইট, মানে বিগত বছরের গাছ যতটা হাইট অবধি বেড়েছে তার যে শেষ হয়েছে, তারপরে আবার যখন গাছটা বাড়ছে তখন ওইখানে নতুন কোষ কিন্তু আমার অ্যাড হচ্ছে। বলছে সাচ এ ট্রি অবভিয়াসলি গ্রো আপওয়ার্ড উইদাউট বিকামিং থিকার অ্যান্ড ব্রডার। এইরকম যদি কোনো গাছ বাড়ছে যেটা আমার মানে প্ল্যান্ট হাইটটা আমার যতটা বেড়েছে তারপরে নতুন কোষ অ্যাড হচ্ছে, সেই রকম গাছগুলো কিন্তু ওপরের দিকে কিন্তু বেশি বাড়তে থাকে, ওপরের দিকে বাড়বে। সেগুলো না বেশি মোটা হবে, না বেশি থিক হবে, না বেশি চওড়া, না বেশি ব্রডার হবে। এগুলোকে বলা হচ্ছে আমার এন্ডোজেনাস গ্রোথ। এগুলো কীরকম হয়, দে রিমেন থিন, পাতলা থাকে, স্লেন্ডার অ্যান্ড নটেড, মানে নট মানে কি, যেরকম ব্যাম্বুর দিকে এক একটা গাঁটের পর গাঁট পড়তে থাকে, নট যেরকম আমরা দড়িতে যেরকম গিট মারি তো গিটকে নট বলে, সেরকম নট থাকবে। স্লেন্ডার ছিপছিপে টাইপের হবে, আর থিন পাতলা হবে। কি এক্সাম্পল, ব্যাম্বু, পাম গাছ কিংবা ইউকাস। এই জন্যে এন্ডোজেনাস যে ট্রিগুলো থাকে সেগুলোকে তো প্র্যাকটিক্যালি মানে বাস্তবভাবে এগুলো ইউজলেস, মানে এগুলো ব্যবহারের যোগ্য নয়। কোন ক্ষেত্রে ব্যবহারের যোগ্য নয়, অ্যাজ দ্য ইন কেস অফ স্ট্রাকচারাল টিম্বার হিসাবে এগুলোকে আমি ব্যবহার করতে পারি না। এই দেখ এন্ডোজেনাস গ্রোথের এখানে গাছের ছবি দিয়েছে, বলছে দিস ট্রি গ্রো ইনওয়ার্ডস, এগুলো ভেতরে ভেতর বাড়ছে। ফ্রেশ ফাইব্রাস মাস ইজ দ্য ইনার মোস্ট পোর্শন। এক্সাম্পল কী দিচ্ছে, ব্যাম্বু আর কেন, এই গাছগুলো ওপর দিকে বাড়তে থাকবে, লম্বা হবে, সরু মতন হবে, কিন্তু স্ট্রাকচার ক্ষেত্রে এগুলো কোনো কিছু আমার ব্যবহার করা ঠিক মতন। হ্যাঁ, এগুলো কোন ক্ষেত্রে ব্যবহার হবে, যদি ধরনের আমরা যেখানে কাস্টিং করছি, কাস্টিংয়ের তলায় যখন আমরা সাপোর্ট দেবো, মানে কাঠের যে ফর্মওয়ার্কটা দিয়েছি, ফর্মওয়ার্কের তলায় আমাকে সাপোর্ট দিতে হবে। তো এখনকার দিনে কী করা হয়, স্ক্যাফোল্ডিং ইউজ করা, মানে তো লোহা স্টিল ইউজ করা হয়, স্টিলের ফ্রেম। তো অনেক ক্ষেত্রে স্টিলের ফ্রেম না ইউজ করে যেতেও পারে, তো সেক্ষেত্রে এগুলো কিন্তু আমার ব্যবহার হবে। কিন্তু ইন কেসে যদি মনে করো টিম্বারে বিম বানাচ্ছি, তখন এগুলো আমার ব্যবহারযোগ্য নয়। এবারে কি বলছে, এক্সোজেনাস। তো এক্সোজেনাস গ্রোথ কি বলছে, দি প্ল্যান্ট গ্রোজ বাই দি অ্যাডিশন অফ এ নিউ লেয়ার অফ সেল অল অ্যারাউন্ড দোজ গ্রোন ইন দ্য প্রিভিয়াস ইয়ার। প্রিভিয়াস ইয়ারে যতটা বেড়েছে তারপর নতুন একটা কোষের একটা স্তর অ্যাড হবে, সেটা অল অ্যারাউন্ড পুরোটা জুড়ে। এই যে প্রসেসটা, এটা কী বলা হচ্ছে, দিস প্রসেস ন্যাচারালি রেজাল্ট ইন ইনক্রিজিং ইন দ্য হাইট অ্যাজ ওয়েল অ্যাজ ডায়ামিটার অফ দ্য প্ল্যান্ট। মানে এটা কি হচ্ছে, এটা যে আমার শুধু হাইটটা বাড়বে তা নয়, তার সঙ্গে গাছের যে ব্যাস, যে ডায়ামিটার, সেটাও আমার বাড়বে। তো এর ফলে কি হচ্ছে, রেজাল্ট কি ফল পাবো, একটা বিগ, একটা টল, একটা ফ্যাট টাইপ অফ ট্রি, অনেক বড়, মোটা, লম্বা ধরনের একটা গাছ পাবো। তো অলমোস্ট অল দ্য স্ট্রাকচারাল টিম্বার ইজ ডিরাইভড ফ্রম দ্য ট্রি হ্যাভিং এক্সোজেনাস গ্রোথ। সেই জন্য কি এইরকম যে গাছগুলো হয়, যেগুলো এক্সোজেনাস গ্রোথ হয়, সেগুলোকে আমরা ইউজ করতে পারি কোন ক্ষেত্রে, এখান থেকে যে টিম্বারগুলো পাবো সেগুলোকে আমরা স্ট্রাকচারাল টিম্বার হিসাবে ইউজ করতে পারি। কোন কোনগুলো ব্যবহার করা যায়, যেরকম হচ্ছে পাইন গাছ, দেওদার গাছ, পাইন, দেওদার, ওয়ালনাট, টিক, ম্যাঙ্গো, শিশু, স্প্রুস, এইসব। এগুলো ওপরের দিকে যেরকম বাড়ে সেরকম কিন্তু নিচেটা কিন্তু আস্তে আস্তে মোটা হতে থাকে। এই যে এক্সোজেনাস ট্রিজ, দি ট্রিজ দ্যাট গ্রো আউটওয়ার্ড বাই দি অ্যাডিশন অফ ওয়ান কনসেন্ট্রিক রিং এভরি ইয়ার। একটা করে রিং প্রতি বছর অ্যাড হতে থাকবে। এই যে রিংগুলো, এই রিংগুলোকে আমার কী বলা হয়ে থাকে, এগুলোকে বলা হয়ে থাকে অ্যানুয়াল রিং। একটা রিং, সিন্স ওয়ান রিং ইজ অ্যাডেড টু দ্য ট্রি এভরি ইয়ার, যেহেতু প্রতি বছর একটা করে রিং আমার এখানে অ্যাড হচ্ছে, সেই জন্য কী হয় যে এই গাছগুলোর বয়সগুলো খুব ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারি, কতগুলো রিং হচ্ছে, সেই রিংগুলোকে আমরা গুনতে পারবো।
এগুলোকে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কের ক্ষেত্রে এগুলো খুব ভালোভাবে এগুলোকে আমরা ব্যবহার করতে পারি। এবারে হচ্ছে স্ট্রাকচার। দি স্ট্রাকচার অফ এক্সোজেনাস উড মে বি কনভিনিয়েন্টলি স্টাডিড আন্ডার 3 হেডিংস। কি কি? একটা হচ্ছে তোর উড এলিমেন্ট, একটা হচ্ছে বার্ক, এটা উড এলিমেন্টের পার্ট, ঠিক আছে আমি একই করে আসছি, দাঁড়া বলে দিচ্ছি। বলছে দি ফান্ডামেন্টাল এলিমেন্ট ইন অল টাইপস অফ উড টিস্যু ইজ এ সেল। মৌলিক পদার্থটা কি? সেটা হচ্ছে একটা কোষ। তো এটা কি খালি চোখে দেখা যায়? দেখা যায় না। এটা হচ্ছে মাইক্রোস্কোপে একটা, যেটাকে আমাকে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমাদেরকে দেখতে হবে, যেটার অনেক রকম মানে আকৃতি হবে, তার অনেক রকম তার সাইজ হবে, ছোট বড় যেরকম খুশি। এবারে কি যে আউটার ওয়ালটা থাকে, আউটার ওয়াল পর্দা যেটা সেল ওয়াল বলা হয়, সেটা কি দিয়ে তৈরি হয়ে থাকে? লিগনিন, স্টার্চ আর গ্লুকোজ দিয়ে। লিগনিন, স্টার্চ আর গ্লুকোজ দিয়ে এর আউটার মানে সেলের যে বাইরের ওয়ালটা সেটা তৈরি হয়ে থাকে। এটা হচ্ছে সেই সেল ওয়াল, বাট ইট ইজ দ্য সেল ওয়াল দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফ্রম দ্য ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ। ইঞ্জিনিয়ারিং মানে কারিগরির দিক দিয়ে যদি বিন্দু দিয়ে যদি জিনিসটাকে দেখা হয়, তো সেই ক্ষেত্রে এই যে তোর মানে আউটার যে ওয়ালটা পাচ্ছি, যেটাকে সেল ওয়াল বলছি, সেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোর লিগনিন, স্টার্চ আর গ্লুকোজ দিয়ে তৈরি হয়ে থাকে। এখানে একটা স্ট্রাকচারের ছবি দিয়েছে, দাঁড়া এটাকে একটু বড় করে। দেখ একদম বাইরেরটাকে বলা হচ্ছে আউটার বার্ক, তারপরে তোর আসছে কি ইনার বার্ক, বাইরের ছাল ভেতরের ছাল, আউটার বার্ক ইনার বার্ক হলো, ঠিক আছে। তারপরে তোর আসছে হচ্ছে স্যাপউড, স্যাপউডের পরে তোর আসছে হচ্ছে মেডুলারি রে, আর তার সঙ্গে তোর কী থাকছে যে রিংগুলো, সেগুলো হচ্ছে আমার একটা করে অ্যানুয়াল রিং। ভেতরের যে কাঠটা সেটাকে তোর বলা হচ্ছে আমার হার্টউড। আর ইনার বার্কের যে পরের যে লেয়ারটা থাকে সেটাকে আমাকে কি বলা হচ্ছে? ক্যাম্বিয়াম লেয়ার। আর একদম মধ্যেখানের যে সেন্টারের অংশটা, এটাকে আমার কি বলা হচ্ছে? পিথ। তো সেই ছবিটাকে এখানে একটু ভালো করে দেখানো হয়েছে। দেখ অ্যানুয়াল রিংগুলো যেগুলোকে আমরা কাউন্ট করে দেখি, যেগুলোর সাহায্যে আমরা কি বলতে পারি যে গাছের কত বয়স হলো। ভালো কথা। অ্যানুয়াল রিংয়ের মধ্যেখানে যে কাঠটা সেটা পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে কি আমাদের স্যাপউড। আউটার বার্ক দেখাচ্ছে, ইনার বার্ক দেখাচ্ছে। ইনার বার্ক আর স্যাপউডের মধ্যেখানের যে লেয়ারটা, এটাকে আমরা কি বলে থাকছি? ক্যাম্বিয়াম লেয়ার। এবারে পিঠ থেকে শুরু করে স্যাপউড, মানে যেখানে আমার নতুন নতুন রিং যেখানে আমার ক্রিয়েট সৃষ্টি হচ্ছে, এগুলো এইটাকে আমার কি বলা হচ্ছে? হার্টউড। একদম পিঠ থেকে শুরু করে একদম ইনার বার্ক মানে ক্যাম্বিয়াম লেয়ার অবধি যে রেগুলো, ঘড়ির কাঁটার মতন যে দাগগুলো গেছে, এগুলোকে বলা হচ্ছে মেডুলারি রে। এইবারে এখানে আরও দুটো কাঠের ভাগ দিয়েছে, একটাকে বলা হচ্ছে আর্লি উড, একটা হচ্ছে লেট উড। মানে কি আর্লি মানে কি? যে উডটা আগে হচ্ছে, লেট মানে যেটা পরে। আর্লি উড আর লেট উড। এবার বলছে স্ট্রাকচার অফ এক্সোজেনাস উড। তো এক্সোজেনাস উডের স্ট্রাকচারটা কি বলছে? উইদিন দ্য ইনার সেল অফ ওয়াল, মানে সেল ওয়ালের ভেতরের দিকে, ইজ এনক্লোজড দি সেল ক্যাভিটি, যেটাকে লুমেন বলা হচ্ছে। ইট ইজ ফিল্ড উইথ স্যাপ ইন দ্য লিভিং সেল। এইখানে কী থাকে? এখানে তো জল থাকে, যেরকম তোরা বায়োলজিতে মনে হয় পড়েছিলিস, যেটাকে বলা হয় অ্যাসেন্ট অফ স্যাপ। অ্যাসেন্ট অফ স্যাপ জিনিসটা কি? মানে যেদিকে তোর মানে জল শিকড় থেকে যে রুট থেকে যে আমরা মিনারেলসগুলো গাছ যেটা টানছে, যে ওয়াটার যেটা অ্যাবজর্পশন চলছে, সেটা তোর পুরো গাছের টপ অব্দি একদম যাচ্ছে। তো সেটা যাচ্ছে কোন দিক দিয়ে? গাছের বাইরে দিয়ে তো যাবে না, গাছের যে পোর্শনটা দেখালাম ছবিটা, তার মধ্যে দিয়ে যাবে। তো সেই জন্য কী হয়? গাছকে কাটার পরে গাছকে রেখে দেওয়া হয় সিজনিংয়ের জন্য। কারণ কি ভেতরের যে ময়েশ্চার থাকে, সেই ময়েশ্চারের জন্য পুরোপুরিভাবে বেরিয়ে যায়। কারণ ভেতরে যদি ময়েশ্চারটা রয়ে যায়, তাহলে কিন্তু সেই কাঠটাকে আমরা ঠিক মতনভাবে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে সেটাকে আমরা ব্যবহার করতে পারবো না। তো সেটা কোথায়, সেই স্যাপটা কোথায় থাকছে জায়গাটা, সেটাকে বলা হচ্ছে কি একটা সেল ক্যাভিটি থাকে, যেটাকে বলা হয়ে থাকে লুমেন। এবারে যেহেতু বলছে সিন্স দ্য উড টিস্যু কনসিস্ট অফ থাউজেন্ডস অফ সাচ সেল, যেরকম এরকম ধরনের সেল দিয়ে মানে অনেক অনেক থাউজেন্ড লাখ কোটি এরকম সেল দিয়ে তোর কাঠের যে টিস্যুটা তৈরি হয়ে থাকে, সেই জন্য কী বলছে দি অ্যাডজাসেন্ট সেল ওয়াল, পাশের যে সেল ওয়ালগুলো থাকে, যে পার্শ্ববর্তী যে সেল ওয়ালগুলো, আর সেপারেটেড বাই থিন লেয়ার্স অফ টিস্যু, যেটাকে বলা যায় কি মিডিল ল্যামেলা। পাতলা
ল্যামেলা দিয়ে পরে মানে পাতলা ল্যামেলা যেটাকে নাম দেওয়া হয়েছে মিডিল ল্যামেলা, যেটা মধ্যবর্তী যে ল্যামেলাটা থাকে সেইটা তো সেপারেট করছে, মানে ইনার সেল ওয়াল লুমিনার থেকে ওইটাকে তো সেপারেট করছে এটা। এবার বলছে দি প্রাইমারি টাইপ অফ সেল অফ উড টিস্যু আর কি ট্র্যাকিডস। এই যে সেলগুলো সেটা কি মানুষের যে চুল থাকে হিউম্যান হেয়ারের মতন পাতলা পাতলা সেল থাকে, যেটা তোর কি হচ্ছে ট্রি যে গাছ থাকে গাছের সঙ্গে ভার্টিক্যালি এগুলো তোর থাকে, ভার্টিক্যালি রান করে, খুবই পাতলা। যেটা হচ্ছে সফট উড যে থাকে, সফট উডের প্রধান যে কোষ সেটাকে আমার কি বলা হচ্ছে ট্র্যাকিড, যেরকম এইটা। তোদের অনেক বই দেখবে এটা থাকবে না, মানে এক্সোজেনাস এন্ডোজেনাস হয়তো নামটা থাকবে কিন্তু বাদবাকি জিনিসগুলো দেয় না, থাকে না, কারণ যায় না কেন। তো এটার বিষয়ে অল্প একটু মানে নলেজ যদি থাকে তাহলে মানে অসুবিধা কিছু হবে না। যেরকম সফট উড, তো সফট উডের মধ্যে কোন জিনিসটা পড়ছে, সফট উডের মধ্যে পড়ছে ট্র্যাকিডটা, যেটা হচ্ছে কি প্রধান যে কোষটা যেটা ভার্টিক্যালি আমার রান করছে। এবার কি বলছে ভেসেল, ভেসেল কোনটা বলছে দিজ আর অলসো লঙ্গিটিউডিনাল সেল সিমিলার টু ট্র্যাকিড বাট দে ডিফার ইন টু মেন অ্যাসপেক্ট, দেয়ার ওয়াল আর কম্পারেটিভলি থিক অ্যান্ড স্ট্রং। ভেসেল জিনিসটাও আমার কিন্তু ট্র্যাকিডের মতনই লঙ্গিটিউডালি ভার্টিক্যালি আমার রান করছে, কিন্তু কি এগুলো ট্র্যাকিডের তুলনায় আমার মোটা হয় আর খুবই শক্ত হয়। এরপরে এখানে কি বলছে, বলছে অ্যান্ড আর ওপেন অ্যাট এন্ডস হোয়েন দে মেড আপ দ্য টিস্যু অফ এ ট্রি, দ্য উড ইজ কল্ড এ হার্ড উড। এই যে উডটা যেটাকে আমরা ভেসেল বলছি এটাকে আমরা কি বলে থাকি হার্ড উড বলে থাকি। তার মানে কি সফট উড কোনটা, যেটা হচ্ছে আমার ট্র্যাকিড, যেটা আমার ট্র্যাকিড সেটা হচ্ছে আমার সফট উড, যেটা ট্র্যাকিড সেটা সফট উড। আর এখানে দেখ ট্র্যাকিডটা কি একটু পাতলা হয়, ভেসেলটা কি একটু মোটা হয়। তার মানে কি ট্র্যাকিড যেটা সেটা আমার সফট উড যেটা তৈরি করছে, আর ভেসেল কোনটা যেটা আমার হার্ড উড আমার তৈরি করছে। এখানে লেখাই আছে অ্যান্ড আর ওপেন অ্যাট এন্ডস হোয়েন দে মেক আপ দ্য টিস্যু অফ এ ট্রি দ্য উড ইজ কল্ড এ হার্ড উড। মানে এই টিস্যুগুলো দিয়ে তো গাছটা আমার অল্প অল্প করে তৈরি হচ্ছে, মানে গাছটা যে বাড়ছে ছোটো থেকে যে বড় হচ্ছে গাছটা, তো এই কোষগুলো আছে বলেই না আমার গাছটা আমার রয়েছে। যদি এই কোষগুলো না থাকতো তাহলে কি আমরা এরকম কোনো কাঠ পেতাম? এরকম কোনো কাঠ পেতাম না, কারণ সব গাছ থেকে সব রকম কাঠ পাওয়া যায় না। কোনো গাছে সফট পাবো, কোনো গাছে হার্ড পাবো, কোনো গাছে সফট হার্ড, আমরা দুটোই পাবো। এইবারে আসছে কি স্টোরেজ সেল। তো স্টোরেজ সেল কোনটা বলছে দিস ফর্ম দ্য সো কল্ড মেডুলারি রে। ওই যে রেখাগুলো যেটা যেটা বললাম যে রেগুলো, তো রেগুলো কি এটা হচ্ছে তোর স্টোরেজ সেল। এটা কি হচ্ছে বলছে দ্যাট আর ডেভেলপড রেডিয়ালি। রেডিয়ালি মানে কি, মানে রেডিয়াস থেকে রেডিয়ালি আসছে, মানে কি ব্যাসার্ধ, মানে একটা জায়গা থেকে একটা জায়গাতে আমার রান করছে, কারণ পুরোটা তো আমার তো রান করছে না। এখানে তার ছবিটা আবার দেখাচ্ছে, এই যে দাঁড়া একটু বড় করতে দে। এই যে রেখাগুলো এটা কি, এগুলো মেডুলারি আমার রে। তো রেডিয়ালে মানে কি, মানে আমি যদি পিঠ থেকে যদি আমি তোর মানে ক্যাম্বিয়াম লেয়ারের আউটার ওয়াল ইনার ওয়াল অব দিয়ে আমি যদি ধরছি তাহলে কি ওইখান থেকে আমার অতটা রয়েছে। এবারে আমি যদি পুরোটাকে ধরি তাহলে আমি কী ধরছি, আমি ডায়ামিটার। তো রেডিয়ালি আমার এগুলো কি হয়, যে কাঠগুলো আমরা পাচ্ছি মানে যে রেগুলো সেটা আমার কোনটা, সেটা হচ্ছে স্টোরেজ সেল। দিস ফর্ম the so-called medullary rays that are developed radially and connect the outermost layer of the longitudinal cell with the inner layers. They are also referred as parenchyma. এগুলোকে আমরা অ্যাজ পার বায়োলজি মানে জিনিসটা কীরকম দাঁড়িয়েছে দেখ, এই কাঠ টিম্বার এই যে উড, এটা যদি কেউ বায়োলজি পড়ে মানে যেটাকে বলা যে তোর বটানি, কারণ বায়োলজি তিনটে পার্ট মেনলি, বটানি, জুলজি, ফিজিওলজি। বটানি হচ্ছে তোর উদ্ভিদ নিয়ে, জুলজি হচ্ছে তোর অ্যানিমেলস নিয়ে, আর তোর ফিজিওলজি হচ্ছে তোর হিউম্যান নিয়ে। তো বটানির মধ্যেও যে এই যখন এগুলো পড়বে তখন কিন্তু তারা কিন্তু ওই মেডুলারি রে এই জিনিসগুলো পরে পাবে, আগে কিন্তু তাদের বায়োলজিক্যাল যে টার্মগুলো সেগুলো পাবে, যেরকম ট্র্যাকিড, ভেসেল, প্যারেনকাইমা। তো আমাদের ক্ষেত্রে কি এগুলো আমরা পাচ্ছি, কারণ এগুলোকে টিম্বারটাকে নিয়ে পরে আমরা ইউজ করছি কিসে, অ্যাজ এ তোর বিল্ডিং কনস্ট্রাকশন মেটেরিয়াল। তো সেই জন্যেই এটাকে এরকম মানে নাম করা হয়েছে যে এইটা হচ্ছে সেই মানে মেডুলারি রে যেটা তোর মানে আমরা প্যারেনকাইমা হিসেবে বলে থাকি, যেটা হচ্ছে অ্যান্ড কানেক্ট দ্য আউটার মোস্ট লেয়ার অফ দ্য সেল উইথ ইনার লেয়ার্স, যেটাকে বলা হচ্ছে প্যারেনকাইমা। তার মানে রেগুলো হচ্ছে আমার স্টোরেজ সেল, আর যার সঙ্গে ও কানেক্ট করছে যে লংজিটিউডাল সেলের সঙ্গে যেটা কানেক্ট করছে, যেটা বাইরের দিকে থাকে সেটা কি বলেছে প্যারেনকাইমা। বলছে ইন এ লিভিং ট্রি, একটা লিভিং ট্রিতে growth is achieved by the natural process of a cell division in a special layer of cell called cambium.
হুইচ ইজ লোকেটেড জাস্ট আন্ডার দ্য স্কিন অফ দ্য ট্রি। তো ক্যাম্বিয়ামটা কোনটা? ক্যাম্বিয়াম লেয়ার হচ্ছে আমার এইটা, এই যে ক্যাম্বিয়াম লেয়ার, যেখানে দেখ হাতটা এখানে আঙুলটা দেখাচ্ছে, এখানে এটা হচ্ছে আমার ক্যাম্বিয়াম লেয়ার। তো ক্যাম্বিয়াম লেয়ারটা আমার কোথায় থাকছে? জাস্ট আউটার বার্ক, ইনার বার্কের পরেই থাকছে ক্যাম্বিয়াম লেয়ার। এবারে প্রাকৃতিকভাবে প্রকৃতির নিয়মে গাছ যখন বেড়ে উঠছে তখন তার মধ্যে কোষের বিভাজন হচ্ছে। তো সেই কোষের বিভাজনটা কোন জায়গাটায় হচ্ছে? সেটা হচ্ছে ক্যাম্বিয়ামের মধ্যে হচ্ছে, স্পেশাল লেয়ারের মধ্যে, যেটাকে বলা হচ্ছে ক্যাম্বিয়াম, যেটা ঠিক স্কিনের যে ট্রি থাকে, ট্রির ঠিক আন্ডারে, তলাতে আমার থাকছে। এই যে এটা হচ্ছে সে ছবিটা। এবার হচ্ছে তোর অ্যারেঞ্জমেন্ট অফ উড এলিমেন্ট। দ্য উড এলিমেন্ট নেমলি দ্য ট্র্যাকিড, ভেসেল অ্যান্ড রেস আর অ্যারেঞ্জ ইন এ ডেফিনিট ম্যানার টু গিভ রাইজ টু এ টিপিক্যাল স্ট্রাকচার অফ উড। একটা কাঠের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা যে তৈরি হচ্ছে, তো তার একটা নির্দিষ্ট একটা ম্যানার থাকে। তো সেটা কীভাবে হচ্ছে? যে ট্র্যাকিড, ভেসেল, রে যেগুলো থাকছে সেগুলোকে প্রপারভাবে সে মেনটেন করছে। তো প্রথমে কী থাকছে? আমার বার্ক থাকছে। তো বার্কটাকে বলছে ইট ইজ দ্য আউটার মোস্ট জোন অফ উড স্ট্রাকচার হুইচ ক্যান বি ডেসক্রাইবড অ্যাজ দ্য স্কিন অফ দ্য ট্রি। গাছের যদি ছাল বলা হয়, তো ছাল বলতে কোনটা বলা হয়? বার্ককে বলা হয়। তো সে বার্কের দুটো, একটা আউটার একটা ইনার। বলছে ইট ইজ হার্ড, খুব শক্ত হয়, রাফ অ্যান্ড থিক ইন সাম ট্রিজ, অনেক অনেক গাছে এগুলো খুব মোটা হয়ে থাকে। আবার অনেক গাছে কী হয়, এগুলো আবার সফটও হয়, আবার খুব স্মুথও হয়। এই যে বার্কের ছবি দিয়েছে ছালের। এবার আসছে ক্যাম্বিয়াম। বলছে ইন দ্য লিভিং ট্রি দেয়ার ইজ অলওয়েজ প্রেজেন্ট জাস্ট ইনসাইড দ্য ইনার বার্ক এ ডেলিকেট লেয়ার অফ স্পেশাল সেল, এটাকে বলা হচ্ছে ক্যাম্বিয়াম। ইট ইজ ইন দিস লেয়ার দ্য প্রসেস অফ গ্রোথ টেক্স প্লেস বাই সেল ডিভিশন। যেরকম মানবদেহে কী কী মানে মেন ডিভিশনগুলো আমরা বায়োলজিতে ছোটোবেলায় কী পড়েছিলাম? মাইটোসিস, মেয়োসিস, যেখানে তো কোষ বিভাজন হয়। তো এইখানে গাছের ক্ষেত্রে যে সেল ডিভিশনটা হচ্ছে সেটাই ক্যাম্বিয়াম লেয়ারেই হচ্ছে। বলছে ইন ওল্ড অ্যান্ড কাট ট্রিজ, মানে পুরনো গাছ কিংবা যে গাছকে কাটা হয়েছে, দ্য ক্যাম্বিয়ামটাকে ইজ নো লঙ্গার ডিস্টিংগুইশ ফ্রম দ্য রেস্ট অফ দ্য উড। মানে আলাদা কাঠ থেকে ক্যাম্বিয়ামটাকে ঠিক মতন কিন্তু ডিস্টিংগুইশ করা সম্ভব হয়ে থাকে না যদি খুব বেশি পুরনো হয়ে যায়। ইন ওল্ড অ্যান্ড কাট ট্রিজ মানে খুব পুরনো গাছে, যেগুলো ধরনের বয়স হতো খুব বেশি। যেখানে একটা ভালো ছবি দেখে দেখ, প্রথমে হচ্ছে তোর আউটার বার্ক, তারপর হচ্ছে তোর ইনার বার্ক, তারপর হচ্ছে তোর ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম যে লেয়ারটাই, তারপরে তোর আসছে ভেতরের কাঠটা। এবারে বলছে কি উড, তো বলছে ইট ইজ দ্য মেইন জোন অফ ট্রি টিস্যু। গাছের যে টিস্যু, যে সেল, তার মেইন জোন কোনটা? সেটা হচ্ছে আমাদের কাঠটা। তার মানে কি কাঠটা আমরা যে কাঠটাকে ঢেকে রয়েছে, কি দিয়ে ঢাকা আছে? প্রথমে ঢাকা রয়েছে আউটার বার্ক, তারপরে ঢাকা রয়েছে ইনার বার্ক, তারপরে আছে আমার ক্যাম্বিয়াম, তারপরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কাঠটা। সেই জন্য দেখবি কাঠ মানে প্রথমে তো কী করা হয়, গাছটা যে গাছটা বাড়লো সেই গাছটা পরীক্ষা করা হলো, ঠিক আছে, এই গাছটা একটা নির্দিষ্ট বয়স, মেবি 10 ইয়ার্স কি 20 ইয়ার্স পর সেই গাছগুলোকে কাটা হচ্ছে। গাছটা কাটা হলো, কাটার পর গাছটাকে সিজনিংয়ের জন্য ফেলে রেখে দেওয়া হলো। এরপর গাছটাকে চেরাই করা হলো, মিলে নিয়ে যাওয়া হবে। তো মিলে নিয়ে যাওয়ার পর ওর ভেতরে উডটা তো আমাকে বার করতে হবে। তো ভেতরে উডটাকে বার করার জন্য প্রথমে বাইরের ছাল, ভেতরের ছালটাকে তুলে ফেলবো, তারপরে ক্যাম্বিয়ামটাকে সরাবো, তারপরে যেটা পাবো সেইটাকে আমরা ব্যবহার করতে পারবো। এটা কোথা থেকে শুরু হচ্ছে? ক্যাম্বিয়াম থেকে শুরু হয়, একদম ট্রির যে সেন্টার ততদূর অবধি থাকছে হচ্ছে আমার উডটা। এবারে এই যে উড জোনটা, সেটাকে আরও ভাগে ভাগ করা হচ্ছে। একটাকে বলা হচ্ছে হার্ট উড, একটাকে বলা হচ্ছে স্যাপ উড। হার্ট উড কোনটা? বলছি হার্ট উড ইজ মেড অফ উড সেল, গাছের সেই কোষ দিয়ে এটা তৈরি, যেটা কি ট্রিয়ের যে গাছের যে কোর তার কাছাকাছি থাকবে। লাইং ক্লোজ টু দ্য কোর অফ দ্য ট্রি, দে আর ওল্ডার ইন এজ অ্যান্ড ডার্কার ইন অ্যাপিয়ারেন্স। তাদের যে বয়সে কিন্তু এটা ওল্ডার, আর এগুলো কিন্তু এই যে অ্যাপিয়ারেন্সটা কিন্তু খুব ডার্ক, মানে গভীর। ইন হার্টউড, কারণ কি রিংগুলো যেগুলো তৈরি হচ্ছে সেগুলো তো বাইরের দিকে তৈরি হচ্ছে, একটা করে রিং, অ্যানুয়াল রিংগুলো বাইরের দিকে তৈরি হচ্ছে, তাহলে ভেতরের দিকটা অটোমেটিক্যালি আস্তে আস্তে আমার ওল্ডার হয়ে আসছে। বলছে ইন হার্টউড সেল অলমোস্ট বিকাম ইনঅ্যাক্টিভ অ্যান্ড রিজিড,
মানে খুব দৃঢ় থাকে। আর এর যে কোষগুলো ইনঅ্যাক্টিভ, মানে এই কোষগুলো আর কোনো কিছু কাজের মানে অ্যাক্টিভ আর থাকে না, কারণ বাইরের দিক থেকে ভেতরের দিকে আস্তে আস্তে কনসেন্ট্রেটেড হয়ে আসছে। দে প্রোভাইড স্ট্রেংথ, মেন ক্ষমতা এরা প্রোভাইড করছে হার্টউডটা, অ্যান্ড সাপোর্ট টু দ্য ট্রি, দে কন্টেন লিটিল অর নো স্যাপ। এই কথাটা মানেটা কি, মানে হচ্ছে এই হার্টউডটাই মেন স্ট্রেংথ প্রোভাইড করছে একদম সেন্টার থেকে, সাপোর্ট দিচ্ছে গাছকে। আর এদের মধ্যে হয়তো খুব কম পরিমাণে কিংবা একদমই থাকে না, সেটা হচ্ছে স্যাপ, যেটা বললাম অ্যাসেন্ট অফ স্যাপ, মানে গাছ থ্রু দিয়ে যে জলটা যেটা পাস করে, তবেই না আমার উপরে শাখা পোশাকাগুলো আমার বেঁচে রয়েছে, পাতাগুলো বেঁচে রয়েছে। তো এই হার্টউডের মধ্যেখানে হয়তো খুবই কম পরিমাণে কিংবা একদমই কিন্তু কোনো রকম কোনো কিছু জল এর মধ্যে থাকে না। সেই জন্যে গাছ কাটার পর সেই গাছের ভেতরে সেন্টারের দিকে ওখান দিয়ে যদি তো জল বেরোতে থাকে কিংবা ওখানে যদি কোনো গ্যাপ থাকে, তাহলে কিন্তু সেই যে ট্রি যেটা কাটা হলো সেটা কিন্তু আর অ্যাজ এ বিল্ডিং মেটেরিয়ালের ক্ষেত্রে ইন কেস অফ কনস্ট্রাকশন সেটা কিন্তু আর ঠিক মতন ব্যবহার করা যাবে না, কারণ ওর মধ্যেখানটাই নরম, আর হার্টউডটা নরম হলে চলবে না। এই যে দেখাচ্ছে এখানে হার্টউড আর স্যাপউড। এবার আসছে কি স্যাপউড, বলছে দি স্যাপউড ইজ মেড আপ অফ নিউ অ্যান্ড লাইট টিস্যু, যেটাতে বাইরের দিকে, তো সেই জন্য এটা কি নতুন আর খুব হালকা টিস্যু দিয়ে এটা তো তৈরি হচ্ছে, দ্যাট লাইজ ক্লোজ টু দ্য স্কিন অর বার্ক। তার মানে কি স্যাপউডটা কোথায় থাকছে, এটা একদম যে গাছের ছাল যে ইনার যে বার্কটা তার কাছাকাছি থাকছে। এইখানে কি হয়, ইন দিস জোনে যে কোষগুলো থাকে সেগুলো খুবই অ্যাক্টিভ থাকে, অ্যান্ড অ্যালাইভ, এগুলো বেঁচে থাকে, অ্যান্ড ফুল অফ স্যাপ, এর মধ্যে জলের পরিমাণটা ফুল থাকে, মানে যে শিকড় থেকে যে জলটা পাস হচ্ছে সেটার মধ্যে পুরোপুরি থাকে। সেই জন্য এটা কী বলা হচ্ছে, স্যাপউড বলা হচ্ছে, কারণ এদের মধ্যে যে জলীয় যে মানে যে তোর ভাগটা সেটা খুবই হাই থাকে, হায়ার স্যাপ কন্টেন্ট। এরপরে আসছে দি পিট, এটাকে পিট বলা হয় বা পিত বলা হয়। এটা কি, এটা বলছে দ্য ইনার মোস্ট সেল অফ হার্টউড, একদম ভেতরের হার্টউডের কেন্দ্রতে যে সেলটা সেইটা, যেটা প্র্যাকটিক্যালি এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ অ্যান্ড ডেড উইথ দ্য প্যাসেজ অফ টাইম। তার মানে কি, মানে যখন গাছটা যখন বাড়তে যখন জন্ম হচ্ছে বীজ থেকে, মাটি থেকে যখন বেরিয়ে এলো ওপরের দিকে, তারপরে আস্তে আস্তে নিচের দিকে তো শিকড়টা চলে যেতে থাকছে, ওপর দিকে গাছটা বাড়তে থাকছে। তো গাছটা বাড়তে 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 যত তোর টাইমটা আস্তে আস্তে পেরোতে যাবে, তত কিন্তু তার ভেতরটা কিন্তু আস্তে আস্তে কঠোর হতে যাবে, আরও শক্ত হতে যাবে, প্র্যাকটিক্যালি পুরোপুরি ইনঅ্যাক্টিভ, মানে তখন আর কিন্তু ভেতরে কিন্তু কোষগুলো কিন্তু আর কিন্তু কোনো আর কাজ করবে না। কাজ মানে কি, ও এমনই এত শক্ত হয়ে যাবে যে গাছটাকে স্ট্রেন দেবে, কিন্তু তার মধ্যে সেল ডিভিশন আর কিছু হবে না, যেগুলো যা হবে সব বাইরের দিকে হবে। এটা হচ্ছে একদম ইনারমোস্ট সেল। ঠিক কীরকম, ঠিক ধরে নেয় একটা মানুষের জীবনযাত্রার মতন। একটা মানুষ যখন ছোট থেকে যখন আস্তে আস্তে বড় হচ্ছে, তো সে গোটা পৃথিবীর থেকে তার আশেপাশে থেকে যত সে লোকজনের সাথে কথা বলছে, সে লোকজন চিনছে, তার সে আস্তে আস্তে বুঝতে পারছে যে কে তার কাছের, কে তার দূরের, কে তাকে নিয়ে পরিহাস করছে, কে তাকে নিয়ে মজা করছে, কোথায় কোথায় পলিটিক্স চলছে, কোথায় কোথায় লবিবাজি চলছে। তো সেগুলো সে শিখতে আস্তে আস্তে সে দুঃখ পেতে কষ্ট পেতে হোঁচট খেতে জীবনের পথে যখন চলতে শুরু করছে, সে কিন্তু ভেতরে কিন্তু নিয়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু শক্ত করছে। তো শক্ত করতে একদিন এরকম হয়ে যায় যে বাইরে থেকে তাকে দেখে মনে হয় যা খুবই নরম, খুবই মানে হালকা মনের, কিন্তু ভেতরটা তার কতটা কঠিন প্রবল হয়ে রয়েছে সেটা সে নিজেই বুঝতে পারছে। তা আমার ঠিক সেরকম যে এইখানে পিত কোনটা, যে ভেতরের দিকটা প্র্যাকটিক্যালি ইনঅ্যাক্টিভ থাকে আর ডেড হয়ে যায় উইথ দ্য প্যাসেজ অফ টাইম। বলছে দিস সেলস বিইং ইন সেন্টার অফ দ্য ট্রি রিসিভস লিটিল অর নো স্যাপ ফুড ইন দ্য লেটার ইয়ার্স। পরবর্তী সালে গাছ যখন আরও বাড়তে থাকবে, সেই সময়তে এর মধ্যে কোনো কিছু স্যাপ ফুডও পাওয়া যাবে না, কোনো স্যাপও এর মধ্যে দিয়ে পাস করে না, আর যদিও বা থেকে থাকে মিন কেস বাই চান্স, তাহলে সেটা খুবই লিটিল, মানে নগণ্য। হেন্স সেই জন্যে কী হয়, দে স্টার্ট ডিটোরিয়েটিং অ্যান্ড ডিকে, সেই জন্যে আস্তে আস্তে সে গাছগুলো পচতে থাকে, আর আস্তে আস্তে সে গাছের হেলথগুলো কিন্তু খারাপ হতে থাকে। বলছে দি ওল্ডার দ্য ট্রি গোজ বিগার দ্য পিথ জোন বিকাম ইন সাইজ। গাছ যত ওল্ড হতে থাকবে, যত পুরনো হতে থাকবে, তত কিন্তু তার পিঠের যে জোনটা সেটা কিন্তু বড় হতে থাকবে।
আর এটাই হচ্ছে কারণ, দিস ইজ দ্য রিজন দ্যাট ওল্ডার ট্রিজ ডু নট গিভ সাফিসিয়েন্ট ইল্ড অফ গুড টিম্বার। গাছ যে খুব পুরনো গাছ হবে সেই গাছকে কেটে পড়েই যে আমরা খুব ভালো টিম্বার পাবো সেটা কিন্তু নয়। লিখিয়ে দিয়েছে, দিস ইজ দ্য রিজন দ্যাট ওল্ডার ট্রিজ ডু নট গিভ সাফিসিয়েন্ট ইল্ড অফ টিম্বার, মানে যে পরিমাণ টিম্বার আমরা ওখান থেকে আশা করছি সেটা কিন্তু খুব বেশি পুরনো গাছ থেকে কিন্তু পাওয়া সম্ভব নয়। সেই জন্যে দেখবি এই যে ফরেস্ট ডিপার্টমেন্টে যারা কাজ করে, ফরেস্টে যখন তো রিক্রুটমেন্ট হয়, তো ফরেস্টেরও তো একটা বিভাগ রয়েছে, সেখানেও গাছ লাগানো হয়, গাছ কাটা হয়, শাল গাছ, আম গাছ, শিশু গাছ। তো তাদেরও কিন্তু একটা মেয়াদ থাকে যে সে গাছটাকে আমরা 15 কি 20 ইয়ার্স অবধি আমরা বড় করব, তারপরে সে গাছটাকে আমরা কেটে নেব, আবার ওখান থেকে নতুন গাছ হবে কিংবা নতুন আমরা বীজ দিয়ে সেখান থেকে আমরা তৈরি করব। তার মানেটা কি? তার মানে 20 ইয়ার্সের এজে যে টিম্বারটা আমরা আশা করব সেটা নেহাত আমরা 30 ইয়ার্স কি 35 ইয়ার্স যখন গাছটার বয়স হবে সেটা আমরা আশা করতে পারি না। তো সেই জন্যে সব কিছুর একটা টাইম লিমিট থাকে। ওই জন্য খুব বেশি পুরনো হয়ে গেলেই যে মানে ভালো সেটা কিন্তু নয়। যেরকম তারপরে কি আসছে, মেডুলারি রেজ। এটা কি, দিস আর মেড অফ রেক্টাঙ্গুলার সেলস হুইচ অ্যারাইজ ফ্রম ক্যাম্বিয়াম হ্যাজ স্প্রেড টুয়ার্ডস দ্য ইনার পার্ট অফ দ্য ট্রিজ। দেখি এখানে ছবি দিয়েছে কি, ছবি দিয়েছে, পিতের ছবি দিয়েছে, রেজ ছবিটা এখানে আছে, দেখি রেজ ছবিটা আগে দেখালাম। এই যে রেগুলো যদি এখানে পাই সেখানে হালকা হালকা রেগুলো বুঝতে পারবি, খুব দেখ হালকা করে এখানে রয়েছে রেগুলো। তো রেটা কোথা থেকে শুরু হচ্ছে? ক্যাম্বিয়াম থেকে শুরু হচ্ছে, মানে একদম যে ইনার বার্কের পরের যে লেয়ার থাকে ক্যাম্বিয়াম, সে ক্যাম্বিয়াম থেকে শুরু হয়। আর ট্রিয়ের যে ইনার পার্ট থেকে পিত অবধি যে রেগুলো যায় সেটাকে বলা হচ্ছে কি আমার মেডুলারি রে। অ্যাঞ্জিওস্পার্মে কি থাকে, সেখানে কি হচ্ছে যে বীজটা থাকে, বীজ একটা তোর মানে একটা ফ্রুট ফল দ্বারা ঢাকা থাকে। আর জিমনোস্পার্মে কী থাকে, যে বীজটা থাকে তার ওপরে কোনো কিছু কভার থাকে না। এটাকে তো বলা হচ্ছে কি অ্যাঞ্জিওস্পার্ম আর জিমনোস্পার্ম। এই তো এখানে যে যেরকম আপেলের যে বীজটা, সে বীজটা বাইরে একটা কভার দিয়ে ঢাকা, কিন্তু এখানে যে ওপেন জিমনোস্পার্মে কি এই বীজটা তোর খালি থাকে, মানে ওপরে কোনো কিছু কভার থাকে না, যেটা বীজ ওইটাই ফল। এই একটা জিনিস বলে দিচ্ছি। তাছাড়া অন্য একটা ক্লাসিফিকেশন ট্রিজের, সেটা কি করা যদি অ্যাজ পার ট্রি হিসাবে ধরি, তো এখানে কি প্রথম যেটা আছে সেটাকে বলা হচ্ছে ডেসিডুয়াস ট্রিজ। ডেসিডুয়াস ট্রিজ কোনটা বলছে, দিস আর ক্যারেক্টারাইজড উইথ ব্রড ওয়েল ডিফাইন্ড লিভস হুইচ গ্রো ইন স্প্রিং অ্যান্ড ফল ইন অটম। মানে কি, স্প্রিং বসন্তকালে গ্রো করবে আর অটমে তোর এইটা কি করবে, ফল মানে তোর পাতা হতে ঝরবে। যেরকম কি ওয়ালনাট, ম্যাঙ্গো, টিক, ওক, এগুলো এইসব গাছের মধ্যে পড়ছে, যেগুলোকে বলা হচ্ছে তো ডেসিডুয়াস। একটা টাইমে পাতা আর একটা টাইমে আমার ঝরে পড়ে যায়। এরপর কি আসছে, কর্নিফারাস তোরা পড়েছিস মনে করে দেখ, কর্নিফারাস উড। এটা কি, এইগুলো হচ্ছে নিডল শেপের মতন হয়, ছুঁচের মতন, মানে নিচ থেকে শুরু করে ওপর অব্দি পুরো লম্বা সরু মতন যাবে, যার পাতাগুলো খুবই পাতলা হয়, যেগুলো প্রতি বছরের পাতা পড়ে না। এই গাছগুলো তখনই পড়ে কিংবা পাতা তখনই পড়ছে যখন এগুলো খুব বেশি পুরনো হয়ে যায়। দে ফল অনলি ওয়েন দে বিকাম ওল্ড। এইসব ধরনের গাছকে কি বলা থাকে, এগুলোকে বলা থাকে এভারগ্রিন গাছ। কারণ এদের মধ্যে মানে সবুজ যে ভাবটা পাতার, কারণ গাছ পড়ে না বলে সে পাতার ওরকম রয়েছে, খুব যখন পুরনো হবে তখন পড়বে, সেগুলোকে এগুলোকে এভারগ্রিন বলা থাকে। যেরকম কি পাইন, দেওদার, কেল, ফার, এগুলো হচ্ছে কর্নিফারাস টাইপের মধ্যে পড়ছে। এই যে দেবদারু গাছ, পাইন গাছ, এগুলো। কিন্তু এইখানে একটা জিনিস বলে দিই, এই যে গাছটা রয়েছে এই গাছ, তার মানে কি কর্নিফারাস যে ট্রি, কর্নিফারাস ট্রিকে যদি আমরা কাটি তাহলে সেটা থেকে কিন্তু আমরা টিম্বার কিন্তু আমরা বেশি আশা করতে পারবো না। তার মানে টিম্বার আমরা কোথা থেকে আশা করতে পারবো, ইন কেস অফ ডেসিডুয়াস ট্রিজ থেকে। কারণ ডেসিডুয়াস ট্রিজটা কি নিচ থেকে মোটা হয়ে থাকে আর ওপর অবধি বাড়ছে, তার মানে কি ডেসিডুয়াস ট্রিজকে ব্যবহার করতে পারবো, কিন্তু কর্নিফারাস কিন্তু ব্যবহার করা সম্ভব নয়। এবারে কি আসছে, ট্রিকে যেরকম তোর যেটা বললাম সফটউড, সেটা আবার দিয়েছে যে ট্রিকে তোর অনেক সময় সফটউড কিংবা হার্ডউড বলা হয়ে থাকে। যেটা কি বলছে, সফটউড কোনটা বলছে, কম্প্রাইজ অফ সাচ ট্রিজ হুইচ ইল্ড লাইট ওয়েট, খুব হালকা ওজনের হয় টিম্বার। মানে যে টিম্বারটা, যে কাঠটা, যে ট্রিটা তো সফটউড মেনলি থাকছে সেগুলো খুবই হালকা হয়।
দে আর লাইটার ইন শেডস অ্যান্ড শো ডিস্টিংক্ট অ্যানুয়াল রিংস। এদের মধ্যে যে অ্যানুয়াল যে রিংগুলো থাকে প্রতিটা রিংকে আলাদা 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 করে মানে ভাগ করা সম্ভব, সেগুলোকে কাউন্ট করা সম্ভব। এগুলো কাজের ক্ষেত্রে খুবই নরম, দে আর সফট টু ওয়ার্ক অ্যান্ড কম্পারেটিভলি উইকার ইন স্ট্রেংথ। এদের যেহেতু এগুলো সফট সেই জন্য এদের মধ্যে ক্ষমতা বেশি নেই, সেই জন্য এগুলো তুলনামূলকভাবে কিন্তু এগুলো একটু কমজোরি। কিন্তু বাট দিস ইলস দ্য মোস্ট কমনলি ইউজ টিম্বার ফর কনস্ট্রাকশন পারপাস। কিন্তু ইন কেস অফ কনস্ট্রাকশনের জন্যে এগুলো কিন্তু আমার খুবই উপযোগী, মানে ইউজ টিম্বার। যেরকম যত কটা আমার কর্নিফেরাস সব কটা কিন্তু আমার ওখান থেকে আমরা সফট উড পেয়ে থাকি। যেরকম আগেই বললাম যে কর্নিফেরাস থেকে তাহলে আমরা সফট উড পাবো, যেটাকে কনস্ট্রাকশন হিসাবে অতটা ব্যবহার করা সম্ভব নয়। কিন্তু ডেসিডস থেকে আমরা কী পাবো, হার্ড উড আমরা পেয়ে থাকবো। মানে খুবই হেভি ওয়ার্কের জন্য এগুলোকে ব্যবহার করা সম্ভব নয়, যেখানে হেভি কনস্ট্রাকশন আমার তৈরি হচ্ছে। এবার হচ্ছে হার্ডউড। হার্ডউড কোনটা বলছে, ট্রিজ হুইচ ইল্ড ডার্ক কালার ডেন্স, খুব গভীর ঘন হয়, অ্যান্ড স্ট্রঙ্গার উড, তাগুলোকে বলা হচ্ছে হার্ডউড। হার্ড মানে কঠোর যে কাঠটা। যেরকম ম্যাক্সিমাম যে ডেসিডুয়াস ট্রি থাকে সেগুলো কিন্তু আমার এখান থেকে আমরা হার্ডউড পেয়ে থাকি, যেরকম টিক, শাল, ওক, এইসব। এদের মধ্যে কী থাকে, এদের মধ্যে যে অ্যানুয়াল রিংগুলো থাকে সেগুলো কিন্তু একটু আবঝা থাকে, ফেন্ট থাকে। এদের এক একটা সেলের যে কোষে যেগুলো থাকে প্রতিটা মোটা মোটা চওড়া চওড়া ওয়াল থাকে, সেই জন্য কী হয়, কাঠের যে ঘনত্ব যে ডেন্সিটি সেই ওদেরকে কী করে একটা অ্যাডিশনাল একটা স্ট্রেংথ প্রদান করে, যেহেতু এর কোষগুলো মোটা মোটা থাকে। এখানে হার্ড সফটওয়্যার ডিফারেন্স দিয়েছে, ডার্কার কালার, লাইটার কালার, হেভি, লাইটার ওয়েট, মোর এক্সপেন্সিভ, লেস এক্সপেন্সিভ, অনেক বছর থাকে, লাস্ট ফর সেভারাল ডিকেডস, লাস্ট ওভার ডিকেড মানে খুব জোর ম্যাক্সিমাম 10 বছর। ন্যাচারাল ওয়েদার রেজিস্ট্যান্স, এটা কি ওয়েদার রেজিস্ট্যান্স হোয়েন ট্রিটেড, মানে এটা রেজিস্ট্যান্স নয়, যখন এটাকে ট্রিটমেন্ট করা হবে তখনই এ ওয়েদার রেজিস্ট্যান্স হবে, তা না তো কিন্তু হবে না। কিন্তু এগুলো প্রাকৃতিকভাবে ওয়েদার মানে আবহাওয়াকে রোধ করতে পারে। এদের মধ্যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কম পড়ে, কিন্তু এদের মধ্যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কিন্তু বেশি পড়ে ইন কেস অফ হার্ডউড। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোদের প্রপার্টিস অফ উড। উডের কিছু প্রপার্টিস নিয়ে এখানে আলোচনা রয়েছে। যেরকম কি বলছে এখানে রয়েছে তো কালার অ্যান্ড অর্ডার, গাছের রং আর গাছের গন্ধ। তো এটা কি বলছে, ম্যাক্সিমাম মোস্ট যে ট্রিজগুলো থাকে সেগুলো কী হয়, তো টিপিক্যাল কালারের থাকছে আর ক্যারেক্টারাইজড উইথ এ টিপিক্যাল কালার অ্যান্ড অর্ডার। যেরকম কি ওয়ালনাট যে কাঠ হয়, ওয়ালনাটের কিন্তু কালার কিন্তু ব্রাউন হয়। ঠিক সেরকম একটা ফ্রেশ কাঠ, একটা কোনো টিক গাছকে যদি ফ্রেশলি যদি কাটা হলো তখন তার ভেতরে যে কালারের যে শেডটা থাকবে সেটা কিন্তু গোল্ডেন ইয়েলো শেডের থাকে। এবারে যদি দেওদার কিংবা পাইন হয় তাহলে পাইনের ভেতরে যে কালার এগুলো কিন্তু লাইট কালার হয়। এবারে আসছে অর্ডার, বলছে অর্ডার স্মেল কোয়াইট এ ফিউডস আর ইমিডিয়েটলি আইডেন্টিফাইড বাই দ্য ক্যাটেল স্মেল। এবার ধরনের কিছু কিছু কাঠের গন্ধ থাকে যে ওই গন্ধ ওই অর্ডারটা পেয়ে পরে কিন্তু বলা যেতে পারে যে ওটা কোন গাছের কাঠ ওটা। যেরকম টিক উড তার গন্ধ একটা আলাদা, তারপরে তোর ম্যাঙ্গো উডের তার একটা গন্ধ আলাদা। তো ওগুলো কিছু কিছু তাদের ডিস্টিংটিভ, তাদের আলাদা আলাদা কিছু কিছু তাদের অর্ডার থাকে, তাদের কালার থাকে, যেটা এখানে বলা হয়েছে। যেরকম পাইনের যে গন্ধটা সেটা হচ্ছে একটা রেজিনের গন্ধ পাওয়া যায়, দি পাইন স্মেলস অফ রেজিনস। তো বিভিন্ন বিভিন্ন রকম কাঠের তো বিভিন্ন বিভিন্ন রকম তার গন্ধ থাকে। যেরকম দালচিনি কি গাছের ওটা ছাল, যেটা আমরা ব্যবহার করে থাকি, তাই তো। তারপরে এবারে হ্যাঁ, ডিস্টিংক্ট অর্ডার সবথেকে গুড এক্সাম্পল হচ্ছে তো চন্দন। একটা কোনো কাঠ দেওয়া হলো, সেই চন্দন কাঠ এবারে তার যে গন্ধটা ধরে যে 50টা কাঠকে হয়তো একসঙ্গে ওরকম ছোটো ছোটো টুকরো করে রাখা হয়েছে, ওখান থেকে বলা হচ্ছে কি যে গন্ধ শুকে পরে বলে দেওয়া যে কোনটা আমার চন্দন কাঠ, তাহলে ওর একটা গন্ধ কিন্তু পুরোপুরি কিন্তু আলাদা, পুরো ডিস্টিংটিভ একটা নেচার। তো সেটাই এখানে বলা রয়েছে। ওটা সফট, কারণ ওটা ঘষলে পরে কিন্তু এটা খুব পরিমাণে ক্ষয় হয়। এবারে কি আসছে, স্পেসিফিক গ্র্যাভিটি। এটা কি বলছে যে উড ইজ এ ভেরি লাইট মেটেরিয়াল, ইট স্পেসিফিক গ্র্যাভিটি বিং অলওয়েজ লেস দ্যান, সবসময় এটা 1-এর থেকে কম থাকে। কারণ এই কাঠ হচ্ছে কি জলে ভাসে,
তো হেন্স উড ফ্লোট অন ওয়াটার, বলছে উড শো গ্রেট ডিল অফ ভেরিয়েশন ইন দ্য স্পেসিফিক গ্র্যাভিটি, তাদের যে স্পেসিফিক গ্র্যাভিটি থাকে তার মধ্যে অনেক কিছু ভেরিয়েশন থাকে, যেরকম কি 0.3 থেকে শুরু হয়ে আপ টু তোর 0.9 অবধি তোর হতে পারে। সেটা কীরকম হতে পারে, ডিপেন্ড করে যে তাদের স্ট্রাকচারটা কীরকম আর তাদের মধ্যে যে পোর যে ছিদ্রতা আছে প্রেজেন্স সেইটা আমার কীরকম। কিন্তু কাঠ কিন্তু অল টাইম কিন্তু আমার জলের উপরে ভাসছে, সেই জন্য ওর কিন্তু খুবই হালকা মেটেরিয়াল, আর ওর স্পেসিফিক গ্র্যাভিটি কিন্তু সবসময় তোর 1-এর থেকে এটা আমার কম থাকে। এই যে একটা এক্সাম্পল দিয়েছি এখানে। এইবারে হচ্ছে কি ময়েশ্চার কন্টেন্ট। যে কোনো কাঠই হোক না কেন তাদের মধ্যে কিছু এক্সটেন্ট কিছু অবধি ওদের মধ্যে কিন্তু পোরাস নেচার কিন্তু একটা থেকে থাকে, মানে ময়েশ্চার কিন্তু প্রবেশ করবে। যেরকম সব কাঠই কিন্তু তাদের যে প্রকৃতি সেগুলো কিন্তু হাইগ্রোস্কোপিক, তার মানে কি জল কিন্তু ওর মধ্যে থাকছে, স্যাপ কিন্তু থাকার চান্স রয়েছে, একদম না থাকা নয়, স্যাপ থাকে বলেই ওগুলোকে সিজনিং করা হয়ে থাকে। এবারে ময়েশ্চার তারা কোথা থেকে গেন করার কারণ হচ্ছে কি, যে অ্যাটমসফিয়ার থেকে ময়েশ্চারটা গেন করছে, ডিপেন্ডিং অন ময়েশ্চার কন্টেন্ট অফ দ্য সেল, দ্য হিউমিডিটি ইন দ্য অ্যাটমসফিয়ারে বাতাবরণে যে আর্দ্রতা থাকছে সেখান থেকে কি কিন্তু ময়েশ্চার কিন্তু সে টানছে। এবারে সেটা কী হবে তোর মানে প্রকাশ করা সম্ভব, তার একটা ফর্মুলা রয়েছে যেটা হচ্ছে কি M=W1 - W2 / W2 × 100, এখানে MC। তো এখানে প্রতিটা আলাদা আলাদা মানে মানে প্রথমে W1টার মানে কি বলছে, ন্যাচারাল যে উডটা তার যে স্যাম্পলটা তার ওজন। W2 কি, ওই স্যাম্পলটাকে নিয়ে পরে যখন আমরা ওটাকে শুকালাম, যখন ওভেনে যখন ওটাকে ড্রাই করার পরে যেটা পেলো তার ওজন। আর MC কি, MC হচ্ছে তোর একটা ন্যাচারাল গ্রিন উডের একটা ভ্যালু, যেটাকে তোর একটা মানে কনস্ট্যান্ট হিসেবে তো ধরা হয়ে থাকে। তো এখানে কি বলছে, একটা সিজেন্ড উড মানে এয়ার সিজেন্ড উড যার মধ্যে যদি 12 থেকে 15% যদি আমার ময়েশ্চার থেকে থাকে, সেইটাকে আমরা কনস্ট্রাকশনের ক্ষেত্রে ইউজ করতে পারি কোয়াইট সেফলি, কিন্তু খুব বেশি ভারী কাজের জন্য কিন্তু ইউজ করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু আমাকে বিলো 10% কিংবা বিলো 5% যদি আমার ময়েশ্চার কন্টেন্ট থাকছে তাহলে কিন্তু সেগুলোকে ব্যবহার করা সম্ভব। কিন্তু খুব বেশি হলে এগুলোকে ইউজ করা যায় কোয়াইট সেফ, কিন্তু খুব বেশি হেভি কাজের জন্য কিন্তু ইউজ করা যাবে না, কারণ কি এর মধ্যে 12 থেকে 15% কিন্তু আমার ময়েশ্চার থেকে যাচ্ছে, সেটা কিন্তু পুরোপুরিভাবে বেরোচ্ছে না। এই যে এটা হচ্ছে তার ফর্মুলাটা, ওয়েট অফ ওয়াটার / ওয়েট অফ উড × 100% ময়েশ্চার কন্টেন্ট। এরপর আসছে কি গ্রেন জিনিসটা কি, গ্রেনকে যদি বুঝতে হয় তাহলে বুঝতে হবে যে গাছ আমার যেটা বাড়ছে সেইটা, গাছ আমার যখন বাড়ছে তো গাছের ভেতরে যে এলিমেন্টগুলো সেগুলো আমার তো বাড়বে। তো এটা কি বলছে, অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড ডিরেকশন অফ গ্রোথ যেটা হচ্ছে সে গ্রোথটা আমার কোন দিকে হচ্ছে। যেরকম একটা মানুষ যখন আস্তে আস্তে বড় হচ্ছে, তো কোনো মানুষ থাকে কি লম্বার দিকে বড় হয়ে গেল, কেউ থাকে কি চওড়ার দিকে বড় হয়ে গেল। তার মানে কি একটা মানুষের গ্রোথ হচ্ছে ভার্টিক্যালি বাড়ছে, আর একটা গ্রোথ কি হচ্ছে সে উপর দিকে অতটা বাড়ছে না কিন্তু সে আস্তে আস্তে চওড়া হচ্ছে। সেটাই এখানে বলছে বাই গ্রেন ইজ আন্ডারস্টুড দ্য অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড ডিরেকশন অফ দ্য গ্রোথ অফ দ্য উড এলিমেন্ট ইন দ্য উড। কাঠের মধ্যে যে কাঠের যে এলিমেন্টগুলো যে মৌলগুলো রয়েছে সেইটা কীভাবে বাড়ছে, কোন ডিরেকশনে সেগুলো বাড়ছে, তার যে অ্যারেঞ্জমেন্টটা এটাকে কি বলা হচ্ছে, গ্রেন বলা হচ্ছে। তো বলছে নর্মাল উড ফাইবারের ক্ষেত্রে, সাধারণ যদি নর্মাল যে উড ফাইবার থাকে সেখানে যে উড এলিমেন্টগুলো বাড়ে সেটা কীভাবে বাড়ে, গ্রো প্যারালাল টু দ্য লেন্থ অফ দ্য ট্রি ট্রাঙ্ক, গাছের যে গুড়ি তার যে লেন্থ তার সঙ্গে প্যারালাল করে সেগুলো বাড়তে থাকে। সেই জন্যে ওই সব গাছে যেখানে প্যারালালি ট্রি ট্রাঙ্কের সঙ্গে উড এলিমেন্টটা বাড়ছে সেখানে আমরা যে স্ট্রাকচারটা পাবো সেটাকে বলা হয়ে থাকে স্ট্রেট গ্রেন। আরেকটা কি, অনেক ক্ষেত্রে কী হয়ে থাকে, দি ফাইবার মে বি ভেরি টাইটলি অ্যান্ড ক্লোজলি প্যাকড গিভিং রাইজ টু এ ফাইন গ্রেন স্ট্রাকচারে পরিণত হয়ে থাকে ইন উড। কিছু ক্ষেত্রে থাকে যে মেবি হয়তো খুবই টাইট খুবই ক্লোজলি প্যাকড থাকে যেখানে ফাইন গ্রেন টেক্সচার থাকে। আবার অন্য অন্য কেসে কী হয়ে থাকে, এগুলো ব্রড হয়ে থাকে, আবার কোয়াইট ওয়াইডার চওড়া হয়ে থাকে, তখন সেসব স্ট্রাকচারগুলোকে কী বলা হয়ে থাকে, কোর্স গ্রেন্ড।
তার মানে কি স্ট্রেট গ্রেন কোনটা, যেখানে গাছের এলিমেন্টটা উড এলিমেন্ট গ্রোথ হচ্ছে, যেটা তার যে অ্যারেঞ্জমেন্টটা সেটা যখন ট্রি ট্রাঙ্কের সঙ্গে প্যারালাল যাবে তখন সেটাকে কী বলা হচ্ছে আমার স্ট্রেট গ্রেন। আর যখন আমরা ব্রড কিংবা কোয়াইট ওয়াইডার থাকবে যে ফাইবারগুলো তখন সেটাকে কী বলা হচ্ছে আমার কোর্স গ্রেন। যখন গ্রেনটা বুঝিছে তো একটু বড় করে বুঝতে পারছিস, বুঝতে পারবি না কেন, খুবই হালকা দেওয়ার আছে, দেখবো যদি পারি আমি অন্য জায়গাতে তোদেরকে আমি দিয়ে দেবো। এরপরে কি আসছে শ্রিঙ্কেজ অ্যান্ড সোয়েলিং। শ্রিঙ্কেজ মানে কি, কাঠটা শ্রিঙ্ক করবে, ছোট হবে, সোয়েল মানে কি ফুলে যাবে। এবার কি বলছে নতুন নতুন যে কাঠ, ওর যে দ্য নিউলি কাট উড, এটা কোনো গাছকে নতুন মানে কাটা হয়েছে তাহলে নতুন ওটা মানে নিউলি কাট। এইটাকে কি করা হয় যখন ওটাকে প্রাকৃতিকভাবে কিংবা আর্টিফিশিয়ালি যখন ওটাকে আমরা শুকানোর চেষ্টা করব, যখন ড্রাই করব তখন কিন্তু ওর ভেতরে যে ময়েশ্চার থাকবে সেটা কিন্তু সে আস্তে আস্তে লস করবে। বলছে অন ড্রাইং দ্য উড আন্ডারগো শ্রিঙ্কেজ, যখন ড্রাই হবে তখন গাছটা কিন্তু আস্তে আস্তে কুঁকড়োতে থাকবে, কাঠটা শ্রিঙ্ক করবে। আবার ঠিক সেভাবে ওই ড্রাই উডটা যখন বৃষ্টি পাবে, যদি বৃষ্টির জলে যদি ভিজে যায় অর অন গেটিং রেন সোকড, কিংবা যদি ওটাকে আর্টিফিশিয়ালি যদি জল দিয়ে ভেজানো হয় তখন কিন্তু কাঠটা কিন্তু ফুলতে থাকবে, তখন কাঠটা সোয়েলিং করবে। তো ওইটাই কি বলছে, ইট ইজ নোন দ্যাট ইন দ্য ড্রাইং প্রসেস ময়েশ্চার ফ্রম দ্য উড ইজ লস্ট ফার্স্ট ফ্রম দ্য সেল ক্যাভিটি দেন ফ্রম দ্য সেল ওয়াল। যখন ড্রাই করা হয় তখন ময়েশ্চারটা তো আমার বেরোচ্ছে, লুজ করছে, তো সেটা প্রথমে কোথায়, প্রথমে যে সেলের যে ক্যাভিটি থাকে কোষ, সে ক্যাভিটি থেকে আস্তে আস্তে তোর গাছটা আমার ময়েশ্চারটা ছাড়তে থাকে, তারপরে যে সেলের যে ওয়াল থাকে সেখান থেকে ময়েশ্চারটা বেরোয়। It is only when the water is lost from the cell wall that the wood starts sinking. তার মানে কি সেলের যে ভেতরে যে ক্যাভিটি থেকে প্রথমে আমার জলটা বেরোচ্ছে, কিন্তু সেলের যে ওয়াল থেকে যখন আমার ময়েশ্চার যখন সে লস করতে শুরু করলো, যখন ড্রাই হতে শুরু করেছে, ক্যাভিটি বেরিয়ে গেছে, সেল ওয়াল থেকে যখন বেরোচ্ছে তখনই কি লক্ষ্য করা যাবে যে কাঠটা কিন্তু আস্তে আস্তে শ্রিঙ্ক করছে। এবার তার উল্টোভাবে কি বলছে, কনভার্সলি হোয়েন ড্রাই উড ইজ ওয়েটেড, যখন শুকনো কাঠকে যখন আমরা ভেজাচ্ছি তাহলে কি, তাহলে প্রথম জলটা কে পাবে, তাহলে প্রথম জলটা পাবে হচ্ছে সেল ওয়াল। তারপরে কি, তারপরে তোর হচ্ছে অনলি হোয়েন দ্য ওয়াল বিকামস স্যাচুরেটেড ওয়াটার গোজ টু দ্য সেল ক্যাভিটি হেন্স অন ওয়েটিং দ্য সোয়েলিং স্টার্টস কুইকলি। তার মানে যখন ড্রাই হচ্ছে প্রথমে সেলের যে ক্যাভিটি সেখান থেকে জলটা প্রথমে লস করলো, তারপরে সেল যে ওয়াল সেখান থেকে লস হলো, তাহলে কি বুঝতে পারলাম যে গাছটা এবারে শ্রিঙ্ক করতে শুরু করছে কাঠটা। ঠিক উল্টোভাবে যখন ভেজাচ্ছি তাহলে প্রথমে সেল ওয়ালটা আগে তোর জল টেনে নেবে, সেল ওয়াল যখন জল টানার পর যখন পুরোপুরি স্যাচুরেট করে যাবে তারপরে সেই জলটা কোথায় ঢুকবে, সেল ক্যাভিটিতে, তখন কি বুঝবো যে গাছ মানে কাঠটা আস্তে আস্তে ফুলছে, আস্তে আস্তে সোয়েলিং করছে। এটা এখানে ছবি দেওয়া রয়েছে, এইখানে যে ছবিটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে কি যে কাঠগুলোকে বেঁকে যাওয়া। যেরকম অ্যাজ ফর এক্সাম্পল আমাদের ঘরে যে আলমারি থাকে কাঠের, যদি কোনো আলমারি কিংবা যে দরজাগুলো থাকে দেখবি বর্ষাকালে দেখবি দরজা কিন্তু ঠিক মতন করে লাগতে চায় না। তো কেন লাগতে চায় না, কারণ কাঠটা ফুলে যায়, কিন্তু কাঠটা তো ফোলার কথা নয়। তার মানেটা কী হয়, কাঠের ওপরে যে টিম্বারের ওপরে যে বার্নিশ থাকে সে বার্নিশটা তার মানে কোনো একটা জায়গাতে নষ্ট হয়েছে, তো সে বার্নিশ দিয়ে পরে যেখান থেকে নষ্ট হয় তার মানে ওখানে কোনো ছিদ্র, তার মানে ওই জায়গাটা আমার পারমিয়েবল হয়ে গেছে যেখান থেকে আমার ময়েশ্চার টানতে পারবে, তো ওখান দিয়েও ময়েশ্চারটা টানে, নিয়ে টানতে 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 কী হয়, কাঠটা যে দরজার থাকে সে দরজাটা ফুলে যায়। সে দরজা যখনই ফোলে তখন কিন্তু যখনই দরজা লাগাতে যাবো দরজা কিন্তু ফাউল করবে। কিন্তু পেন্ট যদি ঠিক করে করে দিই, মানে পুরোপুরি সিজনিং হয়ে যাওয়ার পর যখন ঠিক মতন যদি আমরা পেন্ট করে দিতে পারি তাহলে কিন্তু আর কিন্তু কোনো প্রবলেম আমার হবে না। পেন্ট লস হলেই কিন্তু এই অসুবিধাটা দেখা দেয়। স্ট্রেংথের ক্ষেত্রে কী বলছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট অ্যাবাউট স্ট্রেংথ অফ টিম্বার ইজ দ্যাট ইট ইজ নট দ্য সেম ইন অল ডিরেকশন। সব ডিরেকশনে কিন্তু এটা কিন্তু আমার সেম থাকে না স্ট্রেংথ কিন্তু। দিস ইজ বিকজ এর কারণটা কি, কারণ উড ইজ অ্যানিস্ট্রপিক মেটেরিয়াল। অ্যানিস্ট্রপিক মেটেরিয়ালটা জটিল একটা ওয়ার্ড অ্যানিস্ট্রপিক, কিন্তু সিম্পল মানেটা কি, যে তার বিভিন্ন রকম স্ট্রাকচার থাকে বিভিন্ন ডিরেকশনে, হ্যাভিং ডিফারেন্ট স্ট্রাকচার ইন ডিফারেন্ট ডিরেকশন।
হেন্স সেহেতু কি দ্য স্ট্রেংথ অফ উড ইজ ডিটারমাইন্ড উইথ রেফারেন্স টু দ্য ডিরেকশন অফ দ্য গ্রেন অফ উড আন্ডার লোড। তো গ্রেন আগেই বললাম, স্ট্রেট গ্রেন, কোর্স গ্রেন। সেজন্য কি গাছের যে গ্রেন মানে উডের যে গ্রেনটা, সেই গ্রেনটার কোন ডিরেকশন, তার মানে গ্রোথটা সেদিকেই হয়েছে, সেইটাকে আগে বিচার করব। তারপরে আমরা তাহলে বুঝতে পারবো যে সেই উডটা থেকে আমরা কীরকম স্ট্রেংথ পেতে পারি। হেন্স দ্য স্ট্রেংথ অফ উড ইজ ডিটারমাইন্ড উইথ রেফারেন্স টু দ্য ডিরেকশন অফ গ্রেন অফ দ্য উড আন্ডার লোড। একটা কাঠকে নিলাম, কাঠের টুকরোকে, তার উপরে একটা আমি লোড চাপিয়ে দিলাম, হয় কম্প্রেসিভ লোড বা টেনসাইল লোড নিয়ে, তারপরে ভাবছি যে কাঠটা ভেঙে গেল, তার মানে কাঠটা ভালো নয়, ওইটা নয়। আর লোডটা দেওয়ার আগে আগে আমাকে দেখতে হবে যে গাছের যে গ্রেনটা, সেই গ্রেনটা আমার কোথা দিয়ে গেছে, তার ডিরেকশনটা কোনটা, তার মানে তার গাছটার গ্রোথটা কিন্তু সেইভাবেই হয়েছে। তবে আমরা ওখানে লোড মানে তার মানে কি, ওইখানে আমার যত লোড পাওয়ার কথা সেটা আমরা দেওয়ার চেষ্টা করব, সেটাকে আমরা দেখবো যেটা পরীক্ষায় পাস করছি করছে না। তো এগুলো তো চোখে দেখা তো সম্ভব নয়। এগুলো কি, এই যে গ্রেনগুলোকে বিচার করার জন্য সবই এগুলো কি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এগুলো করা হয়। এইটা ছাড়াও গ্রেন ছাড়াও আরও কিছু কিছু ফ্যাক্টর থেকে থাকে যেগুলো কি মানে স্ট্রেংথ, ক্ষমতাকে ইনফ্লুয়েন্স করছে, টিম্বারের ক্ষমতাকে ইনফ্লুয়েন্স করে। সেগুলো কি, যেরকম একটা হচ্ছে তো ডেন্সিটি। গাছের টিম্বারের যত আমার ডেন্সিটি বেশি হবে, যত হাই হবে, তত কিন্তু তার স্ট্রেংথটা বাড়বে। কারণ টিম্বার ডেন্সিটি হাই হওয়া মানেই হচ্ছে কিন্তু কি, যে তার সেল ওয়াল, কোষের যে দেওয়ালগুলো, সেগুলো কিন্তু মোটা মোটা হওয়া। কারণ এটা আগেই পড়লাম যে কোষের ওয়ালগুলো যেটা বেশি মোটা হবে, সেখান থেকে টিম্বার আমরা ভালো পাবো। তাহলে কি বলা যেতে পারে যে এইসবের ক্ষেত্রে কি, যে উডের যে অ্যামাউন্টটা আমার বাড়বে। কারণ কি, কারণ ওইখানে মাস পার ইউনিট ভলিউমটা আমার বেশি হবে, তার মানে কি ওখানে ডেন্সিটি বেশি। ডেন্সিটি ফর্মুলা কি, D=m/v, মানে মাস পার ইউনিট ভলিউম। তাহলে যদি কোনো কিছু যদি বেশি যদি কম্প্যাক্ট থাকে, যদি কিছু টাইট থাকে, তার মানে কি ওর মধ্যে মাসটা বেশি রয়েছে। তাহলে মাস যদি কম জায়গার মধ্যে পার ভলিউমের মধ্যে যদি মাসটা বেশি থাকে, তাহলে কি আমার ডেন্সিটিটা বেশি হচ্ছে। কারণ যদি ভলিউমটাকে আমি যদি বাড়িয়ে দিই আর মাস যদি আমার সেম থাকে বা কম থাকে, তাহলে ডেন্সিটি আমার কমে যাবে। কিন্তু কম ভলিউমের মধ্যে পার ইউনিট ভলিউমের মধ্যে যদি মাসটা যদি বেশি থাকে, তাহলে ডেন্সিটি আমার বাড়বে। তাহলে এটাও একটা বড় ফ্যাক্টর। এখানে তার পরীক্ষা করা হচ্ছে, এই যে নিচে যে ছবিটা রয়েছে এখানে টেস্টিং করার জন্য। এবারে কি, ময়েশ্চার কন্টেন্ট। যত বেশি ময়েশ্চার থাকবে তত বেশি স্ট্রেংথ আমার কমবে। কারণ কি, জলের কিন্তু নিজের কিন্তু কোনো লোড বিয়ারিং ক্যাপাসিটি কিন্তু থাকে না। দিস ইজ বিকজ ওয়াটার ইন ইটসেলফ হ্যাজ নো লোড বিয়ারিং ক্যাপাসিটি। ইট ইজ ইটস ইনক্রিজড ভলিউম ইন দ্য সেল সিম্পলি ডিক্রিজ দ্য ভলিউম উড টিস্যু। জল যদি আমার থেকে থাকে স্যাপটা, তাহলে ও তো একটা তার নির্দিষ্ট একটা জায়গা তো নেবে। তো সেই জায়গাটা যখন নিয়ে নেবে, তাহলে কি হচ্ছে, তাহলে তার জলের জায়গাটা ভলিউমটা বেড়ে যাচ্ছে। তাহলে সেখানে যে কাঠের যে টিস্যুগুলো থাকার কথা, তাহলে সেগুলো আমার কমে যাচ্ছে, ডিক্রিজ করছে। তাহলে কি হচ্ছে, আলটিমেট ময়েশ্চার বেশি থাকার কারণে স্ট্রেংথ আমি ঠিক মতন পাচ্ছি না। এটা ছাড়াও কিছু কিছু থেকে থাকে ডিফেক্ট। এবারে এই যে ডিফেক্টগুলো, টিম্বারে কিছু ডিফেক্ট থাকে, যে ডিফেক্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেয়ার মে বি এ নাম্বার অফ ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল ডিফেক্ট ইন টিম্বার সাচ এস ক্রস গ্রেন, নট, সেক, এক্সেট্রা। ঠিক আছে, তো এই ডিফেক্ট নিয়ে পরে এইটা আমি আগামীকাল করাবো, ডিফেক্টটা স্ট্রেংথের ওপরে। এই যে ডিফেক্ট ইন উড, ডিফেক্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ন্যাচারাল ডিফেক্ট, আর্টিফিশিয়াল ডিফেক্ট। ঠিক আছে, তো আজকে আমি এখানেই শেষ করছি। তো আমাকে একটা কথা বলা আগে, যে আমি যে এত দূর করলাম, কোনো কিছু বুঝতে কিছু অসুবিধা হলো, কারো কিছু প্রবলেম? না স্যার। না স্যার। না স্যার। ঠিক আছে, তো তোদের যে টিম্বারটা আছে, এই টিম্বারটা শেষ হবে আজকে কত তারিখ, আজকে তোর হচ্ছে 23, 25 ছুটি থাকবে, 24, 26, 24 কিংবা 26-এর মধ্যে এটা আশা করি নিয়ার অ্যাবাউট 90 কি 95% শেষ এটা হয়ে যাবে। খুব বেশি টাফ কিছু নেই। তো স্যার মানে গতকাল তোদের, তো যাই হোক আমি আজকে এটা করালাম, তো আমরা দুজনে মিলে পড়ে তোদেরকে এটা শেষ করে দেবো। তোরা কিন্তু পড়বি ঘরে অবশ্যই, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।